ইরাক থেকে ইসরায়েলে হামলা, 10 সেনা নিহত। বৈরুতে এক রাতে 30 দফা ভারী বিমান হামলা ইসরায়েলের। ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি চাইলেন জাতিসংঘের মহাসচিব। নিউজিল্যান্ডের সাগরে তলিয়ে গেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। জার্মানিতে বাইডেনের সাথে শেষ বৈঠকে বসছেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের। ইরাক থেকে ইসরায়েলে হামলা, 2 সেনা নিহত। এবার ইরাক থেকে হামলা চালানো হয়েছে ইসরায়েলে। এই ড্রোন হামলা অন্তত 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরও 30 জন। গণমাধ্যমটি জানা আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। গত বছর অক্টোবরে গাজায় সামরিক অভিযানের পর এই প্রথম ইরাক থেকে হামলা ইসরায়েলে কোনো সেনা মারা গেল। নিহত হলেন সার্জেন্ট এলানি ও ক্যাপ্টেন। ইসরায়েলের আর্মি রেডিও জানায় এই ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। ইরাক থেকে 2টি ড্রোন হামলা চালানো হয়েছে। তারা জানান মালভূমি ইসরায়েলি এলাকায় আঘাত আনে। ইসরায়েলের দাবি তাদের বিমান বাহিনী একটি ড্রোন পতিত করে, তবে আরেকটি গোলান মালভূমির সেনা শিবিরে বিস্ফোরিত হয়। সূত্র বিবিসি। বৈরুতে এক রাতে 30 দফা ভারী বিমান হামলা ইসরায়েলের। লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে শনিবার রাতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এরপরে সব জায়গায় রাতভর 30 দফা ভারী বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই রাতটিকে বৈরুতের সবথেকে নৃশংস রাত হিসেবে আখ্যায়িত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। এনএনএ জানিয়েছে ইসরায়েলি শত্রুর যুদ্ধবিমান থেকে দক্ষিণের শহরতলিতে 4টি 2 ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে চুয়েশাফ এলাকায়। হামলার পর এই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। লেবানন থেকে এএফপির প্রতিনিধি জানিয়েছেন দাহিয়া নামের শহরটি এখনো কালো ধোঁয়ায় চারদিকে ধেয়ে গেছে। সেখানে গত 7 সেপ্টেম্বর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এই অঞ্চলটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচিত। এ কারণেই সেখানে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননের সরকারি সংস্থা জানিয়েছে হামলার আগে হিজবুল্লাহর ঘাঁটি বলে বাসিন্দাদের সরে যেতে আহ্বান জানায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর সতর্কতা বলা হয়, আপনার এবং আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য আপনাকে অবিলম্বে নিয়মিত বিল্ডিংগুলো এবং সংলগ্ন এলাকা যেতে হবে এবং এসব স্থাপনা থেকে কমপক্ষে 500 মিটার দূরে সরে যেতে হবে। টেলিগ্রাম পোস্টে করা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা বৈরুতের দক্ষিণ অঞ্চলের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এখনও বিমান হামলা চালাচ্ছে। বৈরুতে লিবাননের একমাত্র বন্দরটি ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তুর কাছেই। আর একটি খবরে সিএনএন নিশ্চিত করেছে ইসরায়েলি আগ্রাসন সত্ত্বেও মিডল ইস্ট এয়ারলাইন্সের বেশ কয়েকটি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে লিবাননের একটি সূত্র জানিয়েছিল শুক্রবার থেকে বৈরুতের সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের শহীদ পাওয়া যাচ্ছে না। সাফিউদ্দিনের অবস্থা নিয়ে হিজবুল্লাহ এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি চাইলেন জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি চাইলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় এবং এর জেরে গাজায় সর্বাধিক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির পক্ষকালে এক ভিডিও বার্তায় অ্যান্তোনিও গুতেরেস এসব কথা বলেছেন। আগামী 7 অক্টোবর এই ঘটনায় 1 বছর পূর্তি হবে। জাতিসংঘ মহাসচিব বলেছেন গত 7 অক্টোবর হামলার ঘটনা হৃদয়কে ক্ষতবিক্ষত করে। এই দিন যারা নিহত হয়েছেন, যারা যৌন সংসহ বর্ণনীয় সহিংসতার শিকার হয়েছেন, তাদের সবাইকে গভীরভাবে স্মরণ করছি। অ্যান্তোনিও গুতেরেস আরো বলেছেন সব জিম্মি নিঃশর্ত মুক্তির জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি। হামাসকে অবশ্যই আন্তর্জাতিক রেড ক্রস কমিটির জিম্মিদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। অন্যদিকে গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকা জুড়ে চলমান মর্মান্তিক সহিংসতা ও রক্তপাতের বিষয়ে কথা বলেছে জাতিসংঘের মহাসচিব। তিনি বলেছেন এই যুদ্ধ শুরুতে গাজাকে আর এখন লেবাননকে খণ্ড বিখণ্ডিত করছে। সেই সঙ্গে এসব জায়গায় গভীর মানবিক সংকট দেখা দিয়েছে। অ্যান্তোনিও গুতেরেস বলেছেন এখনো সময় জিম্মিদের মুক্তি দেওয়ার, গুলি বন্ধ করার, এই অঞ্চলকে গ্রাস করার, দুর্গমের ইতি টানার। এখনো সময় শান্তি, আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের। নিউজিল্যান্ডের সাগরে তলিয়ে গিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ। নিউজিল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজ সাগরে তলিয়ে গেছে, তবে এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়াও জাহাজে থাকা 75 জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। নৌবাহিনীর এই জাহাজটি একটি প্রবল প্রাচীরের দ্বীপ পরিচালনা করার জন্য সামোয়া থেকে ছেড়ে গিয়েছিল বলে জানা গেছে।
রবিবার নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটি খুব সম্ভবত প্রবল প্রাচীরের আঘাতে ডুবে গেছে, তবে জাহাজে থাকা ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, ডুবে থাকা জাহাজটির নাবিকদের উদ্ধার করতে ইমার্জেন্সি সার্ভিস রাতভর কাজ করেছে। সামোয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে একটি ফায়ার রেস্কিউ দল ৭৫ জন ক্রু সদস্যকে উদ্ধার ও চিকিৎসা করার জন্য গত রাত থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে। সামোয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের অথরিটি জানিয়েছে সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি এবং কোনো প্রাণহানি হয়নি। নিউজিল্যান্ডের কমোডর শেন অনসেল নিশ্চিত করেছেন জাহাজে থাকা ৭৫ জন নাবিক এবং যাত্রী সামোয়াতে নিরাপদে পৌঁছেছেন। জার্মানিতে বাইডেনের সাথে বৈঠকে বসেছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দেবেন। মার্কিন বিমান ঘাঁটিতে অনুষ্ঠেয় ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ইউক্রেনের ৫০টিরও বেশি মিত্র দেশের রাষ্ট্র বা সরকারের প্রধানের মিলিত হওয়ার কথা রয়েছে। শনিবার জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমরা ১২ অক্টোবর ২৫তম রামস্টাইন বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি শীর্ষ পর্যায়ের এই ধরনের প্রথম বৈঠক। তিনি যুদ্ধের ন্যায়সঙ্গত সমাপ্তির দিকে স্পষ্ট দৃঢ় পদক্ষেপ উপস্থাপন করবেন। তিনি বলেছেন, আমাদের অংশীদারদের সংকল্প ও ইউক্রেনের শক্তিশালীকরণ ধারা রাশিয়াকে থামানো যেতে পারে। জেলেনস্কি সেপ্টেম্বর শেষ রামস্টাইনের বৈঠকে যোগ দিয়ে সেখানে রুশ বাহিনীকে আগ্রাসন ঠেকাতে আরও অস্ত্রের সরবরাহের জন্য চাপ দিয়েছেন। আগামী মাসে মার্কিন নির্বাচনের আগে ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউক্রেনকে সামরিক যুক্তরাষ্ট্র যে $1 বিলিয়ন দিয়েছে তার সমালোচনা করেছেন এবং সংঘাতের বিষয়ে রাশিয়ার কথায় প্রতিধ্বনিত করেছেন। ইতিমধ্যে ইউক্রেন তার পশ্চিমাদের সমর্থনে রাশিয়া অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সরবরাহ করা দূরপাল্লার অস্ত্র সরবরাহের ছাড়পত্রের জন্য চাপ বাড়িয়েছে। চলতি বছর রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অব্যাহতভাবে অগ্রসর হচ্ছে। শনিবার জেলেনস্কি তার রাজনৈতিক ভাষণে জানান তিনি স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিয়েভের সৈন্যরা রাশিয়ার সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনীয়দের বিপর্যস্ত অস্ত্র ও পরিসর থাকতে তারা কি করতে পারে তা দেখিয়েছে। তিনি বলেছেন, আমরা আমাদের অংশীদারদের বোঝাবো যে তাদের শুধু ড্রোনই যথেষ্ট নয়। এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে আরও সিদ্ধান্তমূলক পদক্ষেপের প্রয়োজন। ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের। গাজায় ও লিবাননে ইসরায়েলের চলমান বর্বরতা থামাতে দেশটির প্রতি মুসলিম দেশগুলোকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। ইস্তাম্বুলের হ্যাকি সংপ্রেসের সেন্টারে দেশটির ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড লেবার পার্টির এক সভায় শনিবার তিনি কথা বলেন। এরদোগান বলেছেন, ইসরায়েলি সরকারের জ্বলন্ত আগুন শুধু এই ভূখণ্ডেই নয়, আপনাকেও পুড়িয়ে দেবে। আমরা যদি হাত মিলিয়ে তা নেভাতে না পারি তাহলে এই আগুন শেষ পর্যন্ত আপনার কাছেও পৌঁছাবে। তিনি বলেছেন, আমি মুসলিম বিশ্বকে অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রতিদিন আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না, যার ফলে এই রক্তপাত দিন দিন বাড়ছে। এই অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, ইসরায়েল দখলদারিত্ব আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে। এরদোগান বলেছেন, হামাস এবং হিজবুল্লাহ আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে।